is National News 24. Breaking news. Delivering the news first. আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল লেবানন। যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির পরদিনই হরমুজে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন। ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চিকেন গেম অস্থিরতা আরও বাড়াতে পারে। 6 কোটি রুপি। ইরানের জন্য কাশ্মীরিরা কেন স্বর্ণ জমানো অর্থ দান করছে? এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল লেবানন। চলমান সংঘাত নিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আজ বৃহস্পতিবার ফোনালাপ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্য গালিয়া গামলিয়েল ইসরায়েলি আর্মি রেডিওকে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টের কয়েক ঘণ্টা পর গালিয়া গামলিয়েল এমন তথ্য দিলেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল বৃহস্পতিবার আলোচনা করবেন। গামলিয়েলের ঘোষণার আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বিবিসিকে জানিয়েছিলেন, ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে তারা কিছুই জানেন না। ফোনালাপ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্যের পর লেবাননি গণমাধ্যম আল জাদিদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল। এতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ত্রিপক্ষীয় ফোনালাপের আয়োজনের তোড়জোড় চলছে। প্রতিবেদন অনুযায়ী এই ফোনালাপের মূল বিষয়বস্তু হতে পারে দুই দেশের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরু করা, এছাড়া একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কিছু পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর বিষয়েও আলোচনা হতে পারে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ। বৃহস্পতিবার পৃথক একটি প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল লিখেছে, লেবাননে সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা বুধবার রাতে একটি জরুরি বৈঠকে বসেছিল। এরপরই জেরুজালেমের রাজনৈতিক মহলে একটি ধারণা জোরালো হয়। সেটি হল, যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের আর কোনো উপায় নেই। ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন শীর্ষ রাজনীতিবিদও বলেছেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হব। চ্যানেল 12র প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান সমর্থিত হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে অন্তত এক সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের আশা, এই পদক্ষেপটি একদিকে যেমন ইসরায়েল লেবানন আলোচনাকে সফল করবে, তেমনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টাও গতি পাবে। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে কোনো ধরনের চাপ দিচ্ছে না। সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে বিবৃতি পাঠিয়ে এক ঊর্ধ্বতন মার্কিন অধিকর্তা বলেছেন, যা বলা হচ্ছে বিষয়টা তেমন নয়, এটি ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনারও অংশ নয়। তবে ইসরায়েল ও লেবানন শান্তি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান ঘটালে ডোনাল্ড ট্রাম্প সেটিকে স্বাগত জানাবেন। যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও 10,000-এরও বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং আরও কয়েকটি জাহাজে করে প্রায় 6,000 সেনা পাঠানো হচ্ছে। এছাড়া বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের আরও প্রায় 4,200 সেনা চলতি মাসের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 50,000 মার্কিন সেনা এই অভিযানে অংশ নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড নামের 2টি রণতরী মোতায়েন রয়েছে। এই 2টি জাহাজ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে। আফ্রিকার পথ হয়ে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ পৌঁছালে এই অঞ্চলে মার্কিন রণতরীর সংখ্যা দাঁড়াবে 3।
বর্তমানে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে এবং সমুদ্রপথে ইরানের সব ধরনের অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবারের মেরিটাইম ট্র্যাকিং ডেটা অনুযায়ী কিছু জাহাজকে এই অবরোধের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করতে দেখা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানি ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে। গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার দীর্ঘ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়, তবে আমরা একটি চুক্তির সম্ভাবনার বিষয় আশাবাদী। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, মার্কিন প্রতিনিধি দল সম্ভবত আবারও ইসলামাবাদে ফিরে যাবে, যেখানে গত সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জিডি ভ্যান্স। লেভিট বলেন, খুব সম্ভবত তারা আগেরবারের মতো একই স্থানে অর্থাৎ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আলোচনায় বসবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এই বিপুল সংখ্যক সেনা মোতায়েনের ফলে মার্কিন প্রশাসন একদিকে যেমন ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারবে, অন্যদিকে প্রয়োজন হলে পুনরায় হামলা বা স্থল অভিযানের জন্যও প্রস্তুত থাকবে। যুদ্ধবিরতির পরদিনই হরমুজে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি ড্রোন। যুক্তরাষ্ট্রের নৌবহরে থাকা অত্যাধুনিক ও ব্যয়বহুল একটি ড্রোন পারস্য উপসাগরে হারিয়ে যাওয়ার কিছু নমুনা পাওয়া গেছে। নেভি সেফটি কমান্ড প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে MQ-4C ট্রাইটন ড্রোনটি গত 9 এপ্রিল বিধ্বস্ত হয়। সামরিক নিরাপত্তার কারণে তারা সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। মার্কিন নৌবাহিনীর নেভি সেফটি কমান্ড মূলত নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ ও যুদ্ধকালীন সক্ষমতা বজায় রাখা নিয়ে কাজ করে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণের পরিষেবা ফ্লাইট রেডার 24 এর তথ্য বিশ্লেষণ করে CNN দেখেছে ড্রোনটি 9 এপ্রিল ইতালির সিগোনেলা নেভাল এয়ার স্টেশন থেকে উড্ডয়ন করেছিল। পারস্য উপসাগরের ওপর অবস্থানের সময় সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রোনটি উড্ডয়নের আগের দিন ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়। এর শর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা ছিল। CNN লিখেছে, প্রণালীর ওপর দিয়ে ড্রোনটি ওড়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়। এর ঠিক আগে দেখা যায় এটি 50,000 ফুট উচ্চতা থেকে হঠাৎ 9,000 ফুটে নেমে আসে। এরপরই সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জরুরি সংকেত ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী উড্ডয়নরত অবস্থায় ট্রাইটন ড্রোনটি ভূপৃষ্ঠে থাকা পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার 470 করে সংকেত পাঠিয়েছিল। প্রায় 70 মিনিট পর এটি 44,000 ফুট উচ্চতায় নেমে আসে। তখন জরুরি অবস্থার সংকেত হিসেবে 7700 কোড পাঠায়। বেশ কিছুক্ষণ এই সংকেত পাঠানোর পর ড্রোনটি শেষ পর্যন্ত 9,250 ফুট উচ্চতায় নেমে গিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হয়। CNN লিখেছে, কেবল ফ্লাইট ট্র্যাকিং তথ্য দিয়ে ড্রোনটি নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে শুধু ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা জানানো হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চিকেন গেম অস্থিরতা আরও বাড়াতে পারে। ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ অর্থনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রা দিতে পারে। এই অবরোধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তেহরান ওয়াশিংটনের পাশাপাশি অন্য দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থনৈতিক চিকেন গেমে আপাতত ইরানকেই জয়ী বলে মনে হচ্ছে। গেম অফ চিকেন তত্ত্ব অনুযায়ী সংঘাতে 2 পক্ষ একে অপরের দিকে ধ্বংসাত্মকভাবে আগায়। প্রথমে যে পিছু হটে সে হেরে যায়। তবে কেউই যদি পিছু না হটে তবে উভয় পক্ষই ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়। হরমুজ প্রণালীতে অবরোধের নির্দেশ দিয়ে ডোনাল্ড ট্রাম্প সংঘাতের যে নতুন ধাপ শুরু করেছেন তাতে মার্কিন সেনাদের সরাসরি বিপদের মুখে পড়তে হতে পারে। কারণ এই অবরোধ কার্যকর করতে হলে সেখানে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতি দরকার। তাই চলমান অবরোধ 2টি সম্ভাব্য পরিস্থিতির জন্ম দিতে পারে। প্রথমত জ্বালানির আকাশচুম্বী দাম এবং দ্বিতীয়ত মার্কিন সেনাদের লাশের সারি। এর কোনোটি আমেরিকার জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। তাহলে ট্রাম্প এমন উদ্যোগ নিলেন কেন? তিনি সম্ভবত বাজি ধরেছেন যে এই সংঘাতে ইরানই প্রথম পিছু হটবে। কিন্তু ইতিহাস বলছে চরম অর্থনৈতিক সংকটেও তেহরানের টিকে থাকার নজির আছে। এই ইতিহাসই ইরানকে চিকেন গেমে এগিয়ে রাখছে।
রয়্যাল ব্যাংক অফ ক্যানাডার প্রধান সহযোগী প্রতিষ্ঠান আরবিসি ক্যাপিটাল মার্কেটের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান এবং সিআইএর সাবেক বিশ্লেষক হ্যালিমা ক্রফট বলছেন, তেল নিয়ে চলা এই গেম অফ চিকেন বা স্নায়ুযুদ্ধ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই অবস্থায় কোন পক্ষ আগে পিছু হটার মানসিকতা দেখাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থনৈতিক অচলাবস্থায় কার বেশি ক্ষতি? রাজনৈতিক বা অর্থনৈতিক অচলাবস্থা বোঝাতে প্রায়ই গেম অফ চিকেন তত্ত্বের প্রসঙ্গ সামনে আনা হয়। 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে অর্থনৈতিক অচলাবস্থা এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথে অবরোধের চেষ্টা তত্ত্বটিকে আরও প্রাসঙ্গিক করেছে। যুদ্ধের মাঝেও ইরান প্রতিদিন প্রায় 18 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এখন তাদের বন্দর ব্যবহার করা জাহাজগুলো অবরোধ করা হলে বাজার থেকে তেলের সরবরাহ উধাও হয়ে যেতে পারে। বিশ্বের মোট চাহিদার বিপরীতে ইরানের রপ্তানি করা তেলের পরিমাণ খুব বেশি নয়, মাত্র 2%। কিন্তু এই রপ্তানিতেও বাধা দেওয়া হলে তেহরান হরমুজ ঘিরে পাল্টা পদক্ষেপ নিতে পারে। তখন সরু জলপথটি দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন যে পরিমাণ 1,20,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয় সেটিও বন্ধ হয়ে যাবে। অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে কেমন প্রভাব পড়তে পারে সেটির আভাস এরই মধ্যে পাওয়া গেছে। 6 কোটি রুপি। ইরানের জন্য কাশ্মীরিরা কেন স্বর্ণ জমানো অর্থ দান করছে? নিজের জন্মদিনে বাবার কাছে থেকে স্বর্ণের দুল উপহার পেয়েছিলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা মাসরাত মুখতার, 55। গত মাসে ঈদ উল ফিতরের দিনে তিনি সেটি ত্রাণ তহবিলে দান করেছেন। উদ্দেশ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিপর্যস্ত ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। মাসরাতের মতো কাশ্মীরের অনেক বাসিন্দাই তাদের নগদ অর্থ, গৃহস্থালী সামগ্রী এবং ব্যক্তিগত সম্পদ দান করেছেন হাজার মাইল দূরের একটি দেশে বসবাসকারীদের জন্য। অনেক পরিবার তাদের তামার বাসনপত্র, গবাদি পশু, বাইসাইকেল এবং সঞ্চিত অর্থের বড় একটি অংশ দান করেছে। এমনকি শিশুরাও তাদের মাটির ব্যাংক ভেঙে জমানো অর্থ দান করছে। দোকানদার ও ব্যবসায়ীরাও পিছিয়ে নেই, তারা দান করেছেন উপার্জনের একটি অংশ। কাশ্মীরের বুদগাম এলাকার বাসিন্দা মাসরাত মুখতার বলেন, আমরা যা সবচেয়ে বেশি ভালোবাসি তাই দান করি। এটি আমাদেরকে তাদের ইরানিদের কাছাকাছি নিয়ে যায়। ঐতিহাসিকভাবে কাশ্মীরের লিটিল ইরান পরিচিতির কথা উল্লেখ করে মাসরাত বলেন, এই পরিচিতির প্রতি শ্রদ্ধা জানাতে যা করার তাই করা হচ্ছে। এই বন্ধন সময় আর সংঘাতের ঊর্ধ্বে। 6 শতাব্দীরও বেশি পুরনো এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন বর্তমান যুদ্ধের সময় আরও বেশি প্রকাশ্যে এসেছে। একদিকে এটি ইরানি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে, অন্যদিকে অর্থ সংগ্রহের কিছু পদ্ধতি নিয়ে ভারতীয় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কয়েক কোটির অনুদান। কাশ্মীরে ওঠা এই অনুদানের পরিমাণ রীতিমতো বিস্ময়কর।